সালমান শাহ সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো। বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে, লাগার পরে কিন্তু সালমান শাহ হত্যায় উল্লেখযোগ্য আরও দুজনের নাম ছড়িয়ে পড়েছে, লতিফা হক লুসি এবং অন্যজন ঢালিউডের খলনায়ক আশরাফুল হক ডন। এদিকে আজ সালমান শাহর মামলা নিয়ে সালমান শাহর মামা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। অনেকের নাম নতুন করে জড়িত হয়ে এই মামলায়। সালমান শাহর মামলার নতুন মোড় নেয়, এই নিয়ে সালমান ভক্তরা আবারও অ্যাকশনে আছে। 29 বছর, 29টা বছর আগে কে কোথায় ছিলেন মনে করতে পারেন? আপনারা অনেকেই যদি 2-4 জন এই কন্টেন্ট শোনেন, আমার ধারণা 29 বছর আগে অনেকের জন্মই হয় নাই। এই 29 বছর আগে চলে যাওয়া একটা মানুষ, সেই মানুষটাকে বাঙালি ভোলে না। এই এতগুলো বছর পরে এসে সালমান শাহ কেন তিনি প্রাসঙ্গিক? ওই দিন টাকা সহ সামিরাকে হাতে নাতে ধরে ফেলেন সালমান। এ টাকা কিভাবে পেয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেননি সালমান শাহর স্ত্রী সামিরা। শাহরানের ধারণা সম্ভবত এই টাকা দিয়ে কোনো ষড়যন্ত্র করার কাজে আজিজ মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে নিয়েছিলেন সামিরা। অনেকজনে বলে যে সালমান ভাই মহিলা গিয়া স্টার হয়েছে, এটা ভুল। আমার মনে হয় সালমান ভাই আজীবন সবার কাছে সারা জীবন স্টার থাকতো, আর এখন আরও অনেক উপরে থাকতো। শুধু বাংলাদেশ না হলিউড বলিউড ওনাদের সাথে পাল্লা দিত বাংলাদেশ, সেটা আমার বিশ্বাস, সারা জীবনের বিশ্বাস। যখন সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাদের সঙ্গে চালাকির আশ্রয় নেওয়া হয়। সালমানের বাবা মাকে আলাদাভাবে সরিয়ে দিতে দ্রুত পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয়। সম্পূর্ণ রহস্যে ঘেরা ছিল সালমান শাহর মামলার বিষয়টি। অবশেষে সালমান শাহর মামা মুখ খুলেন এবং সালমান শাহর সাথে তার সর্বশেষ কি কথা হয়েছে এবং সালমান শাহর মামলা নিয়ে কে কে জড়িত রয়েছে, নতুনদের অনেক নাম সে প্রকাশ্যে আনে। দর্শক শ্রোতা, সালমান শাহর মামলা নিয়ে গত কিছুদিন যাবৎ অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল দেশের প্রত্যেকটা মাধ্যমে, শুধু সালমান শাহ। এখন আমরা কি দেখতে পারি? সবকিছু প্রকাশ্যে আসে, অনেক কিছু ক্লিয়ার হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান শাহর মামা কি বলেছে এবং সালমান শাহর মামলার সর্বশেষ কি হয়েছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। তো এখানে আমার একটা ব্যর্থতা যে সেই সময়ের বাংলাদেশের হার্টথ্রব নায়ক সালমান শাহ, তাকে নিয়ে আমি একজন পরিচালক হিসেবে তখন খুব ইচ্ছা ছিল, আশা ছিল যে সালমান শাহকে নিয়ে একটা সিনেমা বানাবো। তো সেটা আমার হয়নি। তো এটা আমার একটা দুঃখ কষ্ট যেটাই বলেন সেটা রয়ে গেছে। এটা আজীবনই থাকবে যে বাংলাদেশের সালমান শাহ, তাকে নিয়ে আমি সিনেমা বানাতে পারিনি। সারা বাংলাদেশের সালমান শাহ যারা ফ্যান ফলোয়ার বা যারা তার ভক্ত এবং আমরা যারা এফডিসির বা চলচ্চিত্রের যারা পরিচালক প্রযোজক অন্যান্য শিল্পী আছি, আমরা সবাই আসলে সালমান শাহকে নিয়ে আমরা খুবই ব্যথিত দুঃখিত যে বাংলাদেশের একসময়ের সবচেয়ে টপ এবং দর্শক জনপ্রিয় নায়ক সালমান শাহকে আমরা হারিয়েছি। তো সালমান শাহের মৃত্যুটা আসলে শুধু আমাকে না, আমাদের সবাইকেই ব্যথিত করেছে এবং আমরা তখন থেকেই আমরা এটা নিয়ে সবাই যারা এফডিসির চলচ্চিত্র পরিচালক আমরা যারা আছি, তারা প্রযোজক, ক্যামেরাম্যান বা শিল্পী যারা সবাই আছেন, সবার আমরা মর্মাহত হয়েছিলাম। তো আমরা তখন থেকেই এটা দাবি করে আসছিলাম, আমরা পরিচালক সমিতির পক্ষ থেকেও শিল্পী সমিতির পক্ষ থেকেও সালমান শাহর মৃত্যু রহস্যটা সঠিক উদ্ঘাটন হোক, যে কিভাবে তার মৃত্যু হয়েছে বা কেউ তাকে হত্যা করেছে কিনা, বা যেভাবেই তার মৃত্যু হোক, সঠিক মৃত্যুর কারণটা জনগণের সামনে উঠে আসুক এবং সবাই জানুক যে সালমান শাহ কীভাবে মারা গেছে। এফডিসিতে আমারই এক ছবির শুটিংয়ে ছিলাম, ছবির নাম ন্যায় যুদ্ধ। ইলিয়াস কাঞ্চন, তারপরে সুচরিতা দোয়েলেদের, আমরা 2 নম্বর ফ্লোরে আমার সেট ছিল, সেটে কাজ করছিলাম। তো তখন হঠাৎ করে খবর আসলো যে সালমান শাহ এরকম একটা ঘটনা ঘটছে, দুর্ঘটনা। কেউ বলছে একজন প্রোডাকশনের বয় বাইরে, ওই খবর যখন এফডিসিতে আসে সে এখন দৌড়ে আসে, সবাই শুটিং আমরা রানিং করছিলাম, তো ওর ভিতরে চিৎকার করে বলছে সালমান শাহ মারা গেছে, সালমান শাহ মারা গেছে। এর সঙ্গে সঙ্গে আমরা ক্যামেরা লাইট অফ করে সবাই মর্মাহত। কাঞ্চন ভাই ছিল খুব মর্মাহত, আরও যারা কো আর্টিস্ট ছিল সেই ছবির, দিতি, সুচরিতা, সবাই ওরা তো কান্নাই শুরু করে দিছে। কারণ সালমান শাহ এত পপুলার হয়ে গেছিল তখন, যে সেখানে তার এই মৃত্যুতে সবাই মানে একটা শোকের ছায়া আমার সেটের মধ্যে পড়ে যায়। মানে আমার মনে হয় যে আমার সিনেমার শুটিং বন্ধই হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে শুটিং বন্ধ রেখে সবাই আমরা
খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এবং ওইদিকে যাইও। আমরা সালমান শাহর ফ্ল্যাট ছিল ইস্কাটনে, তো আমরা অনেকেই, আমিও গেছিলাম, কিন্তু গিয়ে দেখি পুলিশ পুরো ঘেরাও করেছিল, অনেক লোকজন, হাজার হাজার মানুষ। তো ওখানে ভিতরে ঢুকতে পারিনি, পরে সেখান থেকে আবার ফেরত আসি এফডিসি এসে। আসলে ওই দিনের আর কেউই সবাই যখন বলতেছে যে আমরা তো আর যে অবস্থা, আজকে মনে হয় শুটিং না করলেই ভালো। তো সেটা তার সম্মানেই, সালমান শাহর সম্মানে আমরা শুটিংটা ওই দিন বন্ধ রাখি। তো পরের দিন আমরা পরবর্তীতে শুটিং কাজ করি। তো এটা সালমান শাহর মৃত্যুর খবরটা আমার শোনাটা ওই সময় খুবই দুঃখিত, খুবই ব্যথিত এবং খুবই আমি আঘাত পেয়েছি। তো এটা আসলে ভোলার মতো না। তো ও ছিল না, ও কোথায় কোন ছবির কাজে আউটডোর গিয়েছিল। তো আমাকে যে আসতে বলছিল, তো পরে ফোন দিলাম, তো বললো যে আমি একটু হরদাপাড়া আসছি কাজের শুটিংয়ে, তো এখানে মনে হয় 3-4 দিন শুটিং হবে, আসলে আমি আপনাকে ফোন দেবো, আপনি বাসায় আসেন। তো তারপরে তো আমার সাথে তার আর দেখা হয়নি। গসিপ আড্ডা মারতে হতো। এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলে পছন্দ করবে না? করবে? আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই, এক নম্বর, যেহেতু আমার বন্ধু। আর আমি যেহেতু সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন? যদি উনি আত্মহত্যা করে থাকেন তাহলেও মনে করেন, যদি সুইসাইড করতে থাকে, করেও থাকে, তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা। কেন, হোয়াট ইজ দ্য রিজন, তাই না? আরেকটা কথা হচ্ছে, যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে, এটারও আমরা সুষ্ঠু বিচার চাই। আসুক, ইনভেস্টিগেশন আসুক, সবাই ইনভেস্টিগেট করুক, দেখুক তখন কি প্রবলেম। কারণ আমি তো তখন ছিলাম না, তখন তো আমি বগুড়াতে, তাই না? তারপরে এত বছর তো ছিলাম একসাথে, আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং, ইমন থেকে সালমানের সাথে, তাই না? আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে, তো আমরা তখন থেকে একসাথে ছিলাম, একসঙ্গেই থাকতাম। আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্রাস্ট্রেটেডটাও তো কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না। কিছু কিছু ভিতরে ব্যাপার থাকে না, হয়তো বলতে চাচ্ছে না, আমি কেন জিজ্ঞেস করবো, তাই না? শাবনূরের সাথে কোনো সম্পর্ক তার ছিল? সালমান অ্যাজ এ হিরো, টপ মোস্ট ফেমাস হিরো, ওর সাথে সব হিরোইনরা কাজ করার জন্য তো উদ্গীপ থাকবেই, তাই না? এখন আর শাবনূরের সাথে যে সম্পর্কের কথা বলছো, এটা তো ফিল্ম রিলেটেড, সবার সাথে, সব হিরোর সাথে সব হিরোইনের একটা রিলেশন থাকে। তা নিয়ে কি তার ওয়াইফের কোনো ইনকোয়ারি বা প্রবলেম ছিল বা কোনো সন্দেহ ছিল? এখন তুমি মিডিয়াতে কাজ করো, তুমি জানো, মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি, শুটিং এর ফাঁকে আমরা আড্ডা মারি, অনেক শুটিং করছি, এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলাস আছে হয়তো বা শাবনূরের নামে হয়তো বা ভাবিকে বললো যে ভাবি, সালমান ভাই, আপনার ভাই এমনি এমনি বলছো না, আমাদের ফিল্ম যা হয়, এরকম হতে পারে, এরকম দেখে আসছি। এগুলো স্ক্যান্ডাল তো থাকবেই একজন সেলিব্রিটি। তো শাবনূরের সাথে তো তুমি প্রোগ্রাম করেছো, শাবনূর তো বলছি, তাই না? রিলেশন তো হিরোর সাথে হিরোদের থাকবেই, নাহলে ছবি কেমন হবে? এটা প্রেম না, মানে এই নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না? এগুলো হঠাৎ কথা উঠতে পারে, কিন্তু ঘটনা এগুলো কোনো ইয়ে না। শোনা কথা যে কোনো এক প্রোগ্রামে কোনো একজন বড় মানুষের সাথে সালমান ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল এবং সেখানে চ্যালেঞ্জ। এই বিষয়ে জানি না, কিন্তু এরকম কোনো ঘটনা হলে বলতো সালমান আমাকে, যেহেতু আমি তখন সবসময় ওর সাথে থাকতাম ম্যাক্সিমাম টাইম। আর সালমানের আম্মা একটা, উনি আন্টি, ওনাকে সম্মান দিয়ে বলছি, উনি বারবার কেন যে জড়াচ্ছেন আমাকে, আমার এটাই বোধগম্য হচ্ছে না, এক নম্বর। আর দুই নম্বর কথা হচ্ছে যে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরার জন্য। আমি তো আছি বাসায়, আসেন, আমাকে নিয়ে যান, আমাকে বলেন কোথায় কি বলতে বলেন, তাই না? আমার সৎ থাকলে আমি বলবো, এবং বলছিও তোমাকে, তাই এরকমভাবে আমি কথা বলিনি, তোমাকে বললাম। কারণ এটাই বলার সুযোগ, এটাই জনগণের জানার সুযোগ যে তুমি যেহেতু ছিলাই না, তাহলে তোমাকে জড়ানো হচ্ছে কেন। এইবার 2 নম্বর কথা, প্রথমে সালমান আম্মা একজন সাক্ষী দাঁড় করিয়েছিলেন, নাম কি জানি, নাম ভুলে গেছি, রিজভি, এটা তো পরে আসলো প্রথমবার। এখন ওনাকে সালমান আম্মা সাজিয়েছিলেন যে তুমি এটাতে যদি রাজ সাক্ষী হয়ে থাকো, তাহলে ডন টনের সবার ফাঁসে যাবে, তুমি আমেরিকা চলে যাবো, তোমাকে পাঠাবো। ওই ব্যাপারটাকে ম্যানেজ করছে গুলশান থানা থেকে। সালমান আব্বা আবার এখানে কেস সাজাইছে যে আগন্তুক একটা ছেলে ওনার বাসায় ঢুকে পড়ছে, তারপর ওনাকে ধরেছে, উনি বলছে যে এটা কোনো সম্ভব নেই, একটা ছেলে বাসায় ঢুকে পড়লো, আর তুমি জিজ্ঞেস করলে সালমান স্যার কেসের আসামি, ওই বলে হ্যাঁ ভাই মারছি, তাই না? এখন ঘটনা হচ্ছে, ওই ছেলেকে যখন ইনভেস্টিগেট করা হয়েছিল, আমার কাছে পেপার পত্রের কাটিংগুলো আছে। 29 বছর, 29টা বছর আগে কে কোথায় ছিলেন মনে করতে পারেন? আপনারা অনেকেই যদি 2-4 জন এই কন্টেন্ট শোনেন, আমার ধারণা 29 বছর আগে অনেকের জন্মই হয় নাই। যাদের জন্ম হয়েছে তারা বেশিরভাগই মনে করতে পারেন না যে 29 বছর আগে কোথায় ছিলেন, কি করতেছিলেন। ধরেন আমিও ঠিক মনে করতে পারি না যে 29 বছর মানে প্রায় 3 দশক আগে এক্সাক্ট কোন জায়গাটায় ছিলাম, কি করতাম, তখন কি পছন্দ ছিল, কিছুই তো ওইভাবে মনে করতে পারি না। 3 দশক পার হয়ে যাওয়ার পরে কি কিছু এরকম মনে করা যায়? কিন্তু একটা জিনিস বাঙালি ভোলে না, এই 29 বছর আগে চলে যাওয়া একটা মানুষ, সেই মানুষটাকে বাঙালি ভোলে না। তাকে হয়তো দেখে নাই, তার মৃত্যুর পরে হয়তো ছেলেটার জন্ম হয়েছে, তারপরেও সেই লোকটার জন্য আজও বাঙালি কাঁদে, সেই লোকটার কথা আজও বলে। আজকে যখন মহামান্য আদালত বলেন যে সেই লোকটার মামলাকে কেবল অপমৃত্যু মামলা হিসেবে দেখলে হবে না, এটা একটা হত্যা মামলা, তখন আমি দেখি যে 26 বছর 27 বছর বয়সী বাচ্চারা উল্লাস করে যে আমাদের নায়কের সুবিচার হবে।
আমাদের নায়ক মানে কি? এই 26 বছর 27 বছর বয়সী বাচ্চারা তো তখন কিছুই দেখে নাই, তাদের জন্মের আগের ঘটনা, তাহলে কেন তাদের নায়ক? এই জিনিসটা আমি লম্বা সময় ধরে ভাবি যে কেন এই এতগুলো বছর পরে এসে সালমান শাহ, আমাদের সালমান শাহ 29 বছর আগে যিনি চলে গেছেন, কেন তিনি প্রাসঙ্গিক? এটা অনেক রকম জবাব আপনি বের করতে পারেন। কেউ একটু বেশি রূঢ় হয়ে বলবে যে না, অল্প বয়সে মারা গেছে, মাত্র 24 বছর বয়সে মারা গেছে, এই জন্য তার নিয়ে এত রোমান্টিসিজম। না না, শুধু তা না, এরকম বছর বয়সে আমাদের বেশ কিছু তারকা মারা গেছেন, বেশ কিছু তারকা মারা গেছেন। উইথ ডিউ রেসপেক্ট, তারা কেউ 30 বছর পরে আর সেই স্মৃতিতে ওই জায়গাটায় নাই। এখন এই জায়গাটায় অনেকগুলো জবাব আমার মাথায় ঘোরে, অনেক কিছু ভাবতে পারেন আপনি। ওই লুক, ক্যামেরার দিকে ওইভাবে তাকানো, ওই রকম ডায়লগ থ্রোয়িং, ওই রকম রোমান্টিক ভঙ্গি, কিংবা পাগলের মতো একটা ভঙ্গি, পাগলের মতো ভালোবাসতে পারা, এই সবকিছুর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাশন। ফ্যাশন আমি বলি টোটাল ম্যাজিক, একটা ফ্যাশন আইকন। এই যে ফ্যাশন আইকন হয়ে উঠলেন, এটার পেছনে কিছু রহস্য আছে। এই রহস্যগুলো আমি একজন সালমান শাহ ভক্ত হিসাবে কিছু কিছু খোঁজার চেষ্টা করছি, হিসাব মেলানোর চেষ্টা করছি যে কি করে উপমহাদেশে জনপ্রিয় হওয়ার আগেই হলিউডে এসব ফ্যাশন সালমান শাহ এখানে আমদানি করে ফেললেন। এগুলো একটু খোঁজার চেষ্টা করছি। খুঁজতে খুঁজতে আমি আসলে সালমান শাহ বা ইমন ভাইয়ের মায়ের কাছ পর্যন্ত পৌঁছাইছিলাম, বোঝার চেষ্টা করছিলাম আসলে ঘটনাটা কি। শুধু হলিউডি ফিল্ম বা ভোগ ম্যাগাজিন, দু একটা ফিল্ম ফেয়ার ম্যাগাজিন এই ব্যাপারটা ঘটায় নাই। এই ব্যাপারটা পেছনে ওনার মায়ের মানে নীলা চৌধুরীর একটা ম্যাজিক আছে। আজকে আমি আমার এই জাতীয় কন্টেন্টের প্রথমটা শুট করতেছি, আমি এই কন্টেন্টে একটু সালমান শাহর ম্যাজিকটা নিয়ে কথা বলবো। সেটা কোনো রকম গবেষণা লব্ধ কথা না, কোনো রকম এক্সপার্ট ওপিনিয়ন না, স্রেফ একজন সালমান শাহ ভক্ত হিসাবে, 90-এর একটা কিশোর হিসাবে, 90-এর একটা বাচ্চা হিসাবে আমি আসলে একটু সালমান শাহর ওই ফ্যাশন আইকন নিয়ে কথা বলবো, যে আমাদের সামনে কি একটা বিস্ময় হয়ে আসছিলেন এবং সেই বিষয়ের রহস্যটা কি। এবং একেবারে শেষ দিক দিয়ে আপনাদের জন্য একটু চমক না রাখলে তো লোকজন কন্টেন্ট দেখতে চায় না। সেটা হচ্ছে যে একজন সালমান শাহ কিন্তু সালমান শাহ পরিবারে বড় হয়ে উঠতেছে, তারে কি আমরা রূপালী পর্দায় দেখতে পাবো? সেই জিনিসটাও একটু শেষ বেলায় জানি। আজকে আমার এই যে কন্টেন্টটা যখন প্রথম পাবলিশ হবে, তখন অনেকের মনের ভিতরে এরকম একটা প্রশ্ন তৈরি হবে যে বাবা, তুমি 20-22 বছর ধরে করলা ক্রীড়া সাংবাদিকতা, আজকে সালমান শাহ নিয়ে কেন কথা বলতেছো? তোমার অথরিটিটা কি? অথরিটি তো একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার অথরিটি, আমি সালমান শাহ ভক্ত। আমার অথরিটি হচ্ছে আমি 90 দশকের একজন কিশোর, আমি 90 দশক বলতে পাগল। এবং আজকে যে শোটা শুরু করলাম, যদি এটা শো বলেন, আমি আড্ডা বলতে চাই, আমি নামও দিছি বৈঠকখানা। এখানে খুব ভালো হতো যদি কাউকে নিয়ে বসে গল্প করতে পারতাম। একা একা আর কত গল্প বলা যায়? আসলে বেশ লম্বা একটা জীবন কাটালাম তো, এবং বেশ বৈচিত্র্যময় জীবন কাটাইছি, খুব বৈচিত্র্যময়। তো সেই জীবনের গল্পগুলো বলতে ইচ্ছা করে। সেই জায়গাটায় আমাদের একটা বড় জায়গা ছিলেন সালমান শাহ। আমি একেবারে মফস্বলের একটা ছেলে, মফস্বল বলতে বাগেরহাটের ছেলে। আমাদের সময় বাগেরহাটে দুটো সিনেমা হল ছিল, একটা হচ্ছে লাইট হল, একটা হচ্ছে মনিকা সিনেমা হল। তো আমরা তো ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি ভালো স্টুডেন্ট হলে তো আপনারা বুঝতেই পারতেন, ভালো ক্যারিয়ার হতো, অনেক প্রতিষ্ঠিত হতাম। কিন্তু ভালো স্টুডেন্ট যে ছিলাম না, এটা তো বুঝতেই পারেননি, স্কুল পালানোর ছেলে ছিলাম। এবং মূলত সেটা শুরু হলো ক্লাস 8-এ ওঠার পরে। আমি সেমি প্রাইভেট একটা স্কুল থেকে পাবলিক স্কুলে চলে গেলাম এবং আমার সামনে জগৎটা খুলে গেল। এর আগ পর্যন্ত মনিকা সিনেমা হল, লাইট হলের নাম জানতাম, ওটার সামনে থেকে যাতায়াত করতাম, কিন্তু ওইভাবে কখনো ঢুকে দেখা হয়নি। হ্যাঁ, হয়তো ছোটবেলায় পরিবারের সঙ্গে একবার দুবার গেছি কিনা আমি মনে করতে পারি না। কিন্তু যখনই ওই বাগেরহাট স্কুলে গেলাম, বাগেরহাট হাই স্কুল, ওই স্কুলে যাওয়ার পরে আমি বুঝে গেলাম যে দুনিয়াটা আমার। ওই 2-3 পিরিয়ড করেই দেয়াল টপকায় চলে যেতাম। কখনো রাস্তায় আড্ডা দেওয়া, কখনো এটা ওটা করা, আর নিয়মিত হচ্ছে সপ্তাহে 2 দিন করে, একদিন মনিকায়, একদিন লাইট হলে সিনেমা দেখা। কোনো সিনেমা মিস হওয়া চলবে না। যেটা একটু ভালো সেটা 2-3 বার। কিন্তু একটা প্রবলেম ছিল, খুব বড় প্রবলেম ছিল। সেটা হচ্ছে টিকিট আমরা যেটা দেখতাম, আমরা সবচেয়ে কম দামের টিকিটে দেখতাম 60 টাকা করে ছিল টিকিট। এখন 60 টাকার ওই 60 টাকা ম্যানেজ করা খুব কঠিন ছিল, খুব কঠিন। বাসা থেকে কি সিনেমা দেখার জন্য 60 টাকা দিবে নাকি? আর 60 টাকা কিন্তু ভাই তখনকার অনেক টাকা। এখন ধরেন এই যে কন্টেন্টে শুট করতেছি, আমি আমার বাচ্চারা স্কুলে দিয়ে আসছি, মোটামুটি ভালো মানে প্রায় 100 টাকা ওর হাতে আজকে দিয়ে আসছি। এখন সেই সময় 100 টাকা আমি একসঙ্গে দেখি নাই মনে হয় কোনোদিন, মানে কোনো কাজ ছাড়া, যে স্কুলে ফি দিতে হবে এই জন্য হয়তো হাতে দিয়ে দিছে, এছাড়া নিজে খরচের জন্য 100 টাকা কোনোদিন দেখিনি, যে 100 টাকা তুই খরচ কর। ফলে 60 টাকা আমাদের কাছে বিরাট ব্যাপার ছিল। এখানে আমার একটা বড় সুবিধা ছিল, আমাদের ওই স্কুলের এক দাদা আর এক দিদি প্রেম করতেন। এখন আপনারা জানেন মফস্বলের প্রেম মানে সেখানে যে ডাক পিয়ন লাগে, যে পরস্পরে চিঠি পৌঁছায় দিবে। তখন তো আর মোবাইল টোবাইল নাই, চিঠি পৌঁছায় দিতাম আমি। এই চিঠি পৌঁছায় দেওয়া পুরস্কার হিসেবে সপ্তাহে 14 টাকা মিলতো।
একটা দিত 60 টাকা দাদা, একটা দিত দিদি, তাদের আর নাম না বলি, তারা কেউ কেউ এখন ঢাকায় থাকে। তো যাই হোক, এবং আলাদা আলাদা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে সালমান শাহর মামলার বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং এই সালমান শাহর মামলার বিষয় এবং অনেকে যে অনেক কথা বলতেছে, অনেক তথ্য প্রতিবেদন দেখিয়েছি, এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।